দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। দোয়া চাইলেন মায়ের সুস্থতার জন্য। তারেক রহমান ও খালেদা জিয়ার পক্ষে নমিনেশন পেপার জমা, মনোনয়ন ফর্ম জমা দিলেন বিভিন্ন দলের শীর্ষ ও সিনিয়র নেতারা। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নিচ্ছেন না নির্বাচনে, লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজও। এবারে আলাদা জোটে একসময়ের জোটসঙ্গী বিএনপি জামায়াত, রাজনীতিতে দ্বিদলীয় ভারসাম্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে আজও বিক্ষোভ চলছে। অদৃশ্য চাপের কারণে এই বিচারে বিলম্ব, অভিযোগ ইনকিলাব মঞ্চের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প অল্প করে হলেও দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে তাদের প্রতি অনুরোধ জানান। ১.৫ যুগেরও বেশি সময় পর নয়াপল্টন কার্যালয়ে গেলে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে তিনি এই আহ্বান জানান। আহমেদ সারওয়ারের রিপোর্ট। যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশবন্ধু খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রায় ১৯ বছর পর পার্টি অফিসে সমবেত নেতাকর্মীদের অভিবাদনের জবাবে এমনই প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 111-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। নির্বাচন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতারা তাকে স্বাগত জানান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। আর তার আসার খবর পেয়ে আগ থেকেই ভিড় জমায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ। মহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিব, তারেক রহমান আর কতক্ষণ নয়াপল্টন কার্যালয়ে আছেন এবং তার পরবর্তী কর্মসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 7:30 তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এখান থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার শয্যা পাশে তিনি এখন যাবেন। আমাদের আগামীকালের কর্মসূচি কি সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত জানা যায়নি। আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। আমরা এই সেম প্রশ্নটি তাকে করেছিলাম যে আগামীকালের তার কর্মসূচিগুলো কি কি হতে পারে। তিনি বলেছেন যে এই মুহূর্তে তার এটি জানা নেই এবং আগামীকালের কর্মসূচি কি হবে সেটি জানলে তিনি তারপরেই গণমাধ্যমকে জানিয়ে দিবেন। তো আপনাকে একটি বিষয়ে স্পষ্ট বলতে চাই, তারেক রহমান যেন হেমিলনের বাসিওয়ালা। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই যেন নেতাকর্মীদের উপচে পড়া ঢল, এবং এই ঢল, এই মানুষের ঢল, মানুষের ভিড় ঠেলে তার একটি স্পট থেকে আরেকটি স্পটে যেতে যেন ভীষণ বেগ পেতে হচ্ছে। আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন শুধুমাত্র প্রিয় নেতাকে এক নজর দেখার উদ্দেশ্যে। এই বিশেষ করে কাকরাইল মোড় থেকে ওদিকে বিশেষ করে পুরানো পল্টন পর্যন্ত পুরো লোকে লোকারণ্য। মনে হচ্ছে যেন কোনো একটি সমাবেশ বিএনপি ঘোষিত। আসলে এটি কোনো সমাবেশ নয়, শুধুমাত্র তারেক রহমানকে
দেখার জন্য মানুষের এই উৎসাহ, উদ্দীপনা এবং এই ভিড়, এবং এই ভিড় এখনো আপনি লক্ষ্য করছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারেক রহমান বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে পুরোপুরি সয়লাভ। অর্থাৎ তারেক রহমানের এই দীর্ঘদিনের পরে দেশে ফেরা, অর্থাৎ নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে ফিরে আসার পর মানুষের সব আগ্রহ, সকল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে তিনি এই পল্টন থেকে বেরিয়ে তিনি চলে যাচ্ছেন এভার কেয়ারে। আমরা বাংলা ভিশনের টিম তাকে ফলো করছি। আমরা আবারও আপনাকে জানিয়ে দেব, দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেব তিনি তার মমতাময়ী মায়ের কাছে গিয়ে কতক্ষণ থাকেন এবং সেখানে গিয়ে তিনি তার সার্বিক কর্মকাণ্ড সেটি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিফাত, ধন্যবাদ। নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মহিব। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করছেন ঢাকা মহানগর থেকে। শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী প্রধান সমন্বয়ক আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। রিটার্নিং কর্মকর্তার হাতে তারা মনোনয়ন ফর্ম জমা দেন। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। ঢাকা 8 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিন, ঢাকা 5-এ নবিউল্লাহ নবী, ঢাকা 7-এ হামিদুর রহমান হামিদ, ঢাকা 9-এ হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা 18-তে SM জাহাঙ্গীর হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। নিরাপত্তা হুমকি বাধাগ্রস্ত করবে না। আমরা ইনশাল্লাহ এই হুমকি মোকাবেলা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেটা বিশ্বাস করি। সবাইকে একটাই মেসেজ, আমার ধানের শীষ আমার হাতে দিয়েছে, সবাই যেন ধানের শীষে ভোট দেয়। ঢাকা 13-তে মনোনয়ন ফর্ম জমা দেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ। মনোনয়নপত্র আরও জমা দিয়েছেন জাতীয় পার্টি, চরমোনাই ও বাম দলের প্রার্থীরাও। আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। ঢাকা 8 আসন থেকে মনোনয়ন জমা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তারা জামায়াতের সঙ্গে জোট করেছে। আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আঞ্চলিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা 14 আসন থেকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। এখন পর্যন্ত আমরা সেটা মেনটেন করে চলছি। নিয়ম মেনে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকে আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ দিনে দেশের বিভিন্ন আসনে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন ও 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। আর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের সিনিয়র নেতা ও প্রার্থীরাও নিজ নিজ মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন আজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ।
ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চায় বিএনপি। পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে বগুড়া ৬ সদর আসনে উচ্ছ্বাস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আসনের জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। চট্টগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরও মনোনয়ন জমা দিয়েছেন। নরসিংদী ২ পলাশ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বরিশালের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীতরা। ঢাকা ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমানুল্লাহ আমান। দুপুরে সহকারী রিটার্নিং অফিসার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। ফরিদপুর ২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। কিশোরগঞ্জ ৬ ভৈরব আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা ১ আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খাগড়াছড়িতে মনোনয়ন জমা দিয়েছেন ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এদিকে রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হবিগঞ্জ ১ আসনে ডক্টর রেজা কিবরিয়া দলীয় মনোনয়নপত্র জমা দেন। খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। খুলনা ২ আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। লালমনিরহাটের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্না কবির মনোনয়ন জমা দিয়েছেন। শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন মৌলভীবাজার ৩ আসনের বিএনপি প্রার্থী এম নাসের রহমান। মনোনয়ন জমা দিয়েছেন এনসিপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরাও। ময়মনসিংহ ৪ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওহাব আকন্দ ও ময়মনসিংহ ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাকির হোসেন বাবলু। এছাড়াও জামায়াত প্রার্থী কামরুল আহসান এমরুল, কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত সহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সাভারে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৯টি দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জামায়াত প্রার্থী আফজাল হোসেন, এডিপির প্রার্থী জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সহ মনোনয়ন জমা দেন সবাই। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এবারের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে এনসিপির পক্ষ থেকে ৪৭ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন বলেও জানানো হয়। নাহিদ ইসলাম জানান, অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্র দায়িত্ব দেওয়া হয়েছে। এনসিপি এখন পুরোপুরি নির্বাচনীয় যাত্রায় অংশ নিয়েছে। দলের প্রার্থীদের জিতিয়ে আনতে আসিফ মাহমুদ কাজ করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার
এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গণমাধ্যমের কাছে তিনি কথা জানিয়েছেন। মাহফুজ আলম আরও জানান, নির্বাচন করবেন না সেটা আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এ কারণেই সরকার থেকে সরে যাননি। তিনি বলেন, সরকার মনে করেছে ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে, সেই কারণে নির্বাচন থেকে সরে গেছেন বলেও জানান তিনি। মাহফুজ আলম বলেন, বিদ্যমান বাস্তবতায় জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু এনসিপির অংশ হচ্ছেন না তিনি। তাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয় বলেও জানান সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একসময়ের জোট সঙ্গী বিএনপি জামায়াত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এসে দুই জোটে, মূল প্রতিদ্বন্দ্বিতাও তাদের মধ্যেই। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে দ্বিদলীয় বা দুই জোটের শাসন ব্যবস্থা গণতন্ত্রের জন্য ইতিবাচক। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছেড়েছে বিএনপি। জামাত সহ ৮ দলের নির্বাচনী জোটে ফিরেছে এনসিপি এবং এলডিপি। যোগ দেওয়ার কথা এবি পার্টিরও। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক শাসন পদ্ধতিতে দুই দলীয় ব্যবস্থা স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের ক্ষেত্রে সেটি দুই জোটের ব্যবস্থা। তবে জোটের মার্কায় নির্বাচনের সুযোগ না থাকায় অস্বাভাবিক দল পরিবর্তনের ঘটনা ঘটছে। নির্বাচনের আগে তো জোট হয়, এর আগেও হয়েছে, এবারও হচ্ছে আর কি। তবে যেটা এবার আমি দেখতে পাচ্ছি যে ছোট দলগুলো অনেকটা দল ভেঙে নির্বাচনে রেসে যাচ্ছে আর কি, মানে দল থেকে বের হয়ে গিয়ে এখন তো আর জোটের প্রতীক ব্যবহার করতে পারবে না, ওটা কারণ হতে পারে। তবে যেটা সবচেয়ে আলোচিত বিষয় সেটা হচ্ছে এনসিপির সাথে আমাদের নির্বাচনী ঐক্য। সংসদীয় ব্যবস্থায় দ্বিদলীয় রাজনীতি থাকে। বাংলাদেশে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থা রাইজ করছে কম, কিন্তু দ্বিজোটীয় ব্যবস্থা রাইজ করছে। এটা একটা পলিটিক্যাল সায়েন্সের সূত্র আছে, ডুভার্জাল ল। বিএনপি নেতৃত্বে যে জোট, এটা শক্তিশালী জোট, তো সেই জোটের বিপরীতে অন্যান্য জোটগুলো দাঁড়াবেই, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তারা বলছেন, জোট ভাঙা গড়ার খেলায় ছোট দলগুলো আদর্শের সাথে সমঝোতা করতে শুরু করলে তা দিন শেষে তাদের জন্যই নেতিবাচক হতে পারে। যে সকল রাজনৈতিক আদর্শ নিয়ে মানুষকে স্বপ্ন দেখানো হচ্ছে, সেগুলো যেন স্যাক্রিফাইস করে না দেওয়া হয় জোট করতে গিয়ে। রাজনৈতিক দলগুলো প্রায়োরিটি দেয় না, এক ধরনের কমিটমেন্ট দিয়ে রাজনৈতিক দল শুরু করে, আবার যখন নির্বাচন আসে তখন অন্যভাবে তারা নিজেদেরকে ডিজাইন করে, এতে মানুষ হতাশ হয়। কারণ তারা তো রাজনৈতিক দলগুলোকে একবার বিশ্বাস করতে চায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অনেক সময়, বা তারা যে সেই ট্রাস্টটা রাখতে পারছে না, এর কিন্তু প্রধানত কারণ এটা। হতে তো পারি, নির্বাচনী পক্ষ হতে পারে। এখন আরেকটা হলো জামাতের সাথে নির্বাচনী ঐক্য হওয়া উচিত কিনা, উচিত ছিল কিনা, এখন সেটা হলো আদর্শিক জায়গার প্রশ্ন আর কি। এখন যদি এনসিপি যদি মুক্তিযুদ্ধ বা এটাকে ধারণ করে, তাহলে তো অবশ্যই উচিতের জায়গা থেকে এটা করা তাদের জন্য ঠিক হয়নি। দলীয় আদর্শের সাথে আপোষ করে জোটবদ্ধ হয়ে ছোট দলগুলো সামনে অস্তিত্ব সংকটে পড়ে কিনা এখন সেটি দেখার অপেক্ষা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের চার্জ d'Affaires ট্রেসি অ্যান জ্যাকবসন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাতে তার আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত শ্রম সংস্কার ও দুদেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। গত 17 মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারি নির্বাচনের জন্য মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির চার্জ d'Affaires। আগের সরকারের আমলে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা 46টি মামলার মধ্যে 45টি প্রত্যাহারের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন। জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে চমৎকার আইন হিসেবে বর্ণনা করেন।
টানা চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীর বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। গান, কবিতা, আবৃত্তি, বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা। অদৃশ্য চাপের কারণেই সরকার হাদি হত্যার বিচারে বিলম্ব করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এদিকে শাহবাগ মোড় অবরোধ করায় মূল সড়কে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে শাহবাগ এড়িয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষের। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান অনেকে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মোবাশের আহমেদ। সরাসরি কথা বলবো তার সাথে। মোবাশের, আন্দোলনকারীরা কি বলছেন এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? দেখতে পাচ্ছি আমি আরো কয়েকটি বিষয় যদি আপনাকে বলে রাখতে চাই। এখানে যারা অবস্থান নিয়েছে বিভিন্ন রকমের মানুষ আছে, এখানে আছে এবং এখানে যারা অবস্থান বিভিন্ন কমলা এবং পানি এসব দিয়ে এখানে আন্দোলন যারা তারা সঠিকভাবে করতে পারে সেখানে খাবার সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তাছাড়া আরো একটি বিষয় যদি আমি বলতে চাই যে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি এবং তারা আমাদের জিনিসটা বলেছে আন্দোলনের মূল অর্থাৎ এই শাহবাগ মোড় অবস্থানের মূল যে বিষয়টি সেটা হলো হাদি হত্যার বিচার। এই বিচার হওয়ার আগ পর্যন্ত তারা এই শাহবাগ মোড় ছাড়বে না বলে আমাদেরকে দৃঢ়ভাবে তারা বারবার জানিয়েছে। তাছাড়া আরো একটি বিষয় যদি আমরা এই শাহবাগ মোড়ে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু যেহেতু শাহবাগ মোড়টি বন্ধ রয়েছে, এর আশেপাশের যে সড়ক সেই সড়কটিকে ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষের। অর্থাৎ যেহেতু শাহবাগ মোড় অবরোধ, এই সড়ক দিয়ে অর্থাৎ মূল সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো যানবাহন চলতে পারছে না এবং অন্যান্য সড়কগুলো অর্থাৎ শাহবাগের মূল সড়কের বাইরে যেসব সাব সড়কগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মোবাশের আহমেদ শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরের বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৭২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, বিজিবিএম, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, পিজিবিএম এবং ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা, বিজিবিএমএস এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা, পিজিবিএমএস পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশের সাথে যোগাযোগেও আরও বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত বুধবার হাইকোর্ট সেই আবেদন খারিজ করায় তার ভোটের পথ আটকে যায়।
সেই আদেশের বিরুদ্ধে মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলেন। আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। সেই সাথে সিআইবির তালিকায় মান্নার নামও স্থগিত করা হয়েছে। এর ফলে মান্নার নির্বাচন করতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসেবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধকতা নাই। 2025 সালের অর্থনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বল 5 ব্যাংকের একীভূতকরণ ও ট্রাম্প ঘোষিত ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ। আর 36 জুলাই পরবর্তী শেয়ার বাজার নিয়ে প্রত্যাশার পারদ উপরের দিকে থাকলেও চলতি বছরও হতাশার মধ্যে আটকে থেকেছে বিনিয়োগকারীরা। এর বাইরে ডলারের রেট স্থিতিশীল রাখার চাপের মধ্যে অন্তর্বর্তী সরকারের বড় চেষ্টা ছিল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ানো। বছরের অর্থনীতির উল্লেখযোগ্য ঘটনাগুলো জানাচ্ছেন গোলাম মাইনুল হাসান। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংক দখল, লুটপাট ও অর্থ পাচারে কার্যত নড়বড়ে হয়ে পড়ে ব্যাংকিং খাত। চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের 1/3 বেশি এখন খেলাপি, যার পরিমাণ 6,40,000 কোটি টাকা। খেলাপি ঋণে এমন চিত্র যুদ্ধ বিধ্বস্ত দেশেও দেখা যায় না। ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নেই। খেলাপি ঋণে ভারে এখনো অস্তিত্ব সংকটে অনেক ব্যাংক। এর মধ্যে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণের বিষয়টি আলোচনায় ছিল বছর জুড়ে, কারণ জমানো অর্থ ফেরত পাওয়ার আশায় রয়েছেন 5 ব্যাংকের আমানতকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গত এপ্রিলে ইউএস ট্যারিফ ঘোষণা করেন। সেখানে বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% আরোপ করে, যা বাংলাদেশের পোশাক খাত তথা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়। তবে শেষ পর্যন্ত আগস্টে শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার। এদিকে দেশের দীর্ঘদিনের বিনিয়োগ খরা কমাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত এপ্রিলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে, যদিও তাতে প্রত্যাশিত ফল আসেনি, কারণ এখনো বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে। আমার কাছে মনে হয়েছে যে মনিটারি পলিসি বা কেন্দ্রীয় ব্যাংকের কিছু সক্রিয় উদ্যোগ চোখে পড়েছে এই সমস্ত সংস্কারগুলোর ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কার প্রত্যাশিত ছিল সেই জায়গাগুলোতে আমরা বড় রকমের সংস্কার দিই। বা মূল্যস্ফীতির পিছনে যে একটা বড় কারণ বা মুদ্রাস্ফীতির বাইরে অর্থাৎ বাজারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এজেন্টসদের ভূমিকা এবং তারা বাজারকে নিয়ন্ত্রণ করার যে ভূমিকা, সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয়ের যে ভূমিকাটি আমরা প্রত্যাশা করেছিলাম সেটিও আসলে আমরা এবছরে দেখতে পাইনি। বছর জুড়ে ডলারের দাম ঘুরে ফিরে 122 থেকে 123 টাকার মধ্যে ঘুরপাক খেয়েছে, আর প্রতি মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় স্বস্তি এনে দিয়েছে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কোনো হস্তক্ষেপ ছাড়াই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশটি দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। সংশোধিত অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেয়ায় সন্তুষ্টির কথাও জানান তিনি। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আয়োজিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে হোসেন জিল্লুর এসব কথা বলেন। জানানো হয়, বাংলাদেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গ্লোবাল টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স ইন্ডেক্স 2025 অনুযায়ী এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সূচকে 100-র মধ্যে বাংলাদেশের স্কোর 69। অনুষ্ঠানে গবেষকরা জানান, তামাক কোম্পানির প্রভাব মুক্ত থেকে আইন বাস্তবায়ন ও এফসিটির আর্টিকেল 5.3 কার্যকর করাই এখন সময়ের দাবি। আলোচনায় অংশ নেন জিজিটিসির হেড অফ গ্লোবাল রিসার্চ ডক্টর মেরি আসুন্তা, বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় তামাক নিয়ন্ত্রণের সাবেক সমন্বয়কারী মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং প্রজ্ঞা ও আত্মার নির্বাহীরা।
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে চুক্তির আগে ভূখণ্ড নিয়ে কিছু জটিল সমীকরণ রয়েছে, তার সমাধান করতে হবে। খুব দ্রুতই ইউরোপীয় নেতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একই প্রসঙ্গে আলোচনা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইউক্রেন প্রেসিডেন্ট জানান, শান্তি পরিকল্পনার ৯০% সাথেই তিনি একমত। এর আগে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধবিরতির চুক্তিতে যেতে হলে ইউক্রেনকে পুরো ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এমনকি রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বাকি অংশেরও দখল চায় মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভূখণ্ডের বিনিময়ে শান্তি চান না। বিশ্লেষকদের মতে রবিবারের বৈঠকে ভূখণ্ড বিনিময়ের হিসেব চুকাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি। এই সমস্যার সমাধান না হলে চুক্তি হওয়া কঠিন বলেই মত তাদের। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। দোয়া চাইলেন মায়ের সুস্থতার জন্য। তারেক রহমান ও খালেদা জিয়ার পক্ষে নমিনেশন পেপার জমা, মনোনয়ন ফর্ম জমা দিলেন বিভিন্ন দলের শীর্ষ ও সিনিয়র নেতারা। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নিচ্ছেন না নির্বাচনে। লড়ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজও। এবারে আলাদা জোটে একসময়ের জোটসঙ্গী বিএনপি জামায়াত। রাজনীতিতে দ্বিদলীয় ভারসাম্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে আজও বিক্ষোভ চলছে। অদৃশ্য চাপের কারণেই বিচারে বিলম্ব, অভিযোগ ইনকিলাব মঞ্চের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।